Hello viewers, welcome to our YouTube channel Treasure Hacks. Hope you are doing well. আজকের এই ভিডিওতে তোমরা শিখবে used to এর ব্যবহার। used to দুটো ক্ষেত্রে বা দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হলো habit of past অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে, যে অভ্যাসটি অতীতকালে ছিল কিন্তু বর্তমানে আর নেই, দ্যাট ইজ হ্যাবিট অফ পাস্ট বোঝাতে। আর দ্বিতীয়টি হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া কোনো সিচুয়েশন বা পরিস্থিতির সহিত অ্যাকাস্টমড বা অভ্যস্ত হয়ে যাওয়া। এই দুটো অর্থে আমরা ইংলিশে ইউজ টুকে ব্যবহার করি। তো চলো দেখে নেওয়া যাক হাউ উই ক্যান মেক ইউজ অফ ইউজ টু। প্রথমে আমি তোমাদেরকে বলবো কিভাবে ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ইউজ হয়। যেমন ধরো একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, তিনি প্রতিদিন সকালে হাঁটতেন। তো দেখো, তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, অতীতকালে নিয়মিতভাবে তিনি সকালবেলাতে হাঁটতেন, কিন্তু বর্তমানে তিনি আর হাঁটেন না। তা যে কাজ বা যে ক্রিয়াটি অতীতকালে রেগুলারলি বা নির্দিষ্ট নিয়ম মেনে ঘটে চলতো, কিন্তু বর্তমানে আর সেটি হয় না বা হচ্ছে না, তেমন কিছুকেই আমরা বলি হ্যাবিট অফ পাস্ট বা অতীতের অভ্যাস। যেমন এই সেন্টেন্সটি, তিনি প্রতিদিন সকালে হাঁটতেন। তো কিভাবে ইউজ টুর ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে ইংলিশে লিখব, তো চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে। সো এই সেন্টেন্সের সাবজেক্ট হলো তিনি। সো উই ক্যান রাইট হিয়ার হি। সাবজেক্ট লিখবার পরে তোমাদেরকে আমি রুলসটা এখানে লিখে দিই। সাবজেক্ট লিখবার পরে লিখতে হবে ইউজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো প্রথমে আমি সাবজেক্ট লিখলাম হি, এরপর আমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল ইউজ টু। হি ইউজ টু। এরপর ভার্ব কোনটা? তিনি প্রতিদিন সকালে হাঁটতেন। এখানে ভার্ব হলো হাঁটা, দ্যাট মিন্স ওয়াক। হি ইউজ টু ওয়াক। হি ইউজ টু ওয়াক প্রতিদিন, এভরিডে, ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। তো খেলা কাজটা একটা সময় নিয়মিতভাবে হতো এবং সেটা অতীতকালে, বর্তমানে আমি আর খেলি না। তো আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। সেন্টেন্সটা দেখে খুব সহজেই বুঝতে পারছো যে এই খেলা কাজটা বর্তমানে আর হয় না, কিন্তু অতীতকালে নিয়মিতভাবে চলতো। তো এমন ঘটনাগুলোর ক্ষেত্রেই আমরা ইউজ টু ব্যবহার করি, অ্যান্ড দিস ইজ কল্ড হ্যাবিট অফ পাস্ট। তো আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। ইউ হ্যাভ রুলস ইন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে রুলস রয়েছে। সো বাই অ্যাপ্লাইং দ্য রুলস ইউ ক্যান ভেরি ইজিলি ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ। আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট। সো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, দ্যাট মিন্স আই। তারপরে লিখতে হবে ইউজ টু। আই ইউজ টু। এরপরে ভার্ব, ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে V1 ফর্ম, ভার্ব হচ্ছে প্লে। এরপরে এখানে কি খেলছি বা কি খেলতাম? ফুটবল। সো আই ইউজ টু প্লে ফুটবল এভরি ডে in the afternoon.
I used to play football every day in the afternoon. তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অতীতের অভ্যাস বা হ্যাবিট অফ পাস্ট বলতে কোন ক্রিয়া বা কোন ঘটনাগুলোকে আমরা বোঝাবো এবং সেই সেন্টেন্সগুলোকে আমরা কি করে ইংলিশে লিখতে পারবো। অতীতের অভ্যাস বোঝালে আমরা ইউজ টুর ব্যবহার করে সেই সেন্টেন্সেসগুলোকে লিখব। মেয়েটি ছেলেবেলায় নাচতো। দ্য গার্ল ইউজ টু ডান্স ইন হার চাইল্ডহুড। তাহলে এই যে নাচা এই কাজটা সে আর এখন করে না, সে তার ছেলেবেলায় বা বাল্যকালে করতো। তো এটাও একটি হ্যাবিট অফ পাস্ট বা অতীত অভ্যাসের এক্সাম্পল। দ্য গার্ল ইউজ টু ডান্স ইন হার চাইল্ডহুড। তো এরপরে যদি আমাকে এই ইউজ টু দিয়ে কেউ প্রশ্ন করতে হয়, ইফ আই হ্যাভ টু মেক এনি কোয়েশ্চেন, ধরো তোমায় আমি প্রশ্ন করছি যে তুমি কি আগে ফুটবল খেলতে, তিনি কি প্রতিদিন সকালে হাঁটতেন। তো যখন আমাকে প্রশ্ন করতে হচ্ছে, যেমন ধরো তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, এবার যদি আমি কাউকে প্রশ্ন করি তিনি কি সকালে প্রতিদিন হাঁটতেন, তাহলে যখন আমি কোয়েশ্চেন করব তখন প্রথমে আমি ডিড ইউজ করব, ডিড তারপরে সাবজেক্ট, তারপরে ইউজ টু লিখতে হবে। তাহলে যখন ডিড লিখছি, ডিড লিখলে সাবজেক্ট তারপরে ইউজ টু, অর্থাৎ ডিড লিখলে ইউজড, ইউজের পরে যে ডি থাকছে ডিটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড তারপরে সাবজেক্ট তারপরে ইউজ টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো যদি তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, এখানে আমাকে প্রশ্ন করতে হয় তিনি কি সকালে প্রতিদিন হাঁটতেন। তাহলে প্রশ্ন যদি করতে হয় আমরা সেন্টেন্সটাকে শুরু করব ডিড দিয়ে। ডিড হি ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, কোয়েশ্চেন মার্ক। তিনি কি প্রতিদিন সকালে হাঁটতেন। তাহলে বুঝতে পারছো যদি প্রশ্ন করতে হয় আমাকে ডিড দিয়ে প্রশ্নটা করতে হবে, ডিডের পরে লিখতে হবে সাবজেক্ট, এবং ডিড যখন ইউজ করব তখন ইউজড লিখব না ইউজ লিখব, অর্থাৎ ডিটা রিমুভ হয়ে যাবে। ঠিক তেমনি নেগেটিভ সেন্টেন্সও যদি করতে হয়, যদি আমার এই উত্তরটা ইয়েস আসে, কেউ ধরো প্রশ্ন করলো তিনি কি সকালে প্রতিদিন হাঁটতেন, ডিড হি ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। যদি কোয়েশ্চেনটার আনসার হয় ইয়েস, ইয়েস হি ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। যদি কোয়েশ্চেনটার আনসার হয় না, নো হি ডিড নট ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। নেগেটিভের ক্ষেত্রেও আমরা একই রকমভাবে, এটা নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পর ডিড নট এবং তারপর ইউজ টু লিখব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এই সেন্টেন্সটাকে লিখলে হি ডিড নট ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। তাহলে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডিড নট তারপর ইউজ টু, ডি রিমুভ হয়ে যাচ্ছে। মনে রাখবে আমরা যখনই ডিড ইউজ করি তখনই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। ডিড ইউজ করলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে পারবো না। ডিড ইউজ করলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম ইউজ করতে হবে। তো আশা করি ইউজ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবে অতীতের অভ্যাস বোঝাতে তোমাদের বোঝা হয়েছে। যদি এখনও কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি বাই রাইটিং অন দ্য কমেন্ট বক্স and I shall be very pleased to respond to your question. এবারে ইউজ টুর সেকেন্ড ইউজটা আমরা দেখে নিই, যেটা হলো অভ্যস্ত হওয়া বা অ্যাকাস্টম থাকা। আমরা এরকম প্রায় বলে থাকি যে ও এই পরিবেশে সাথে মানিয়ে নিয়েছে,
এই পরিবেশে থাকতে ও অভ্যস্ত হয়ে গিয়েছে। তো অভ্যস্ত এই শব্দটা আমরা বাংলাতে তো প্রায় ইউজ করে থাকি কোনো পরিস্থিতি বা সিচুয়েশনের সহিত নিজেকে মানিয়ে নেওয়া। যেমন ধরো অস্ট্রেলিয়ার বা ইংল্যান্ডের ক্রিকেটার্সরা বাউন্সি পিচে খেলতে যথেষ্ট অভ্যস্ত, যেমনভাবে ইন্ডিয়ানস বা বাংলাদেশি বা শ্রীলঙ্কান প্লেয়ার্সরা বাউন্সি পিচে খেলতে ততটা অভ্যস্ত নয়। তাহলে তো এবারে অভ্যস্ত দিয়ে আমরা একটি সেন্টেন্স লিখি, সে এই পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত। সে এই পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত, এই পরিস্থিতিতে থাকতে সে সক্ষম হয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব হি ইজ ইউজ টু লিভিং ইন দিস কন্ডিশন। হি ইজ ইউজ টু লিভিং ইন দিস কন্ডিশন। তাহলে অভ্যস্ত অর্থে যখন আমরা ইউজ টু ব্যবহার করছি, দেখো তাহলে কি করতে হবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যামিজার বা ভার্ব লিখতে হচ্ছে, তারপরে ইউজ টু, এবং ইউজ টু লিখবার পরে আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করব। অর্থাৎ যখন ইউজ টু আমরা ব্যবহার করছি অভ্যস্ত বোঝাতে, তখন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হচ্ছে। যেমনটা বলেছিলাম, অস্ট্রেলিয়ান প্লেয়াররা বাউন্সি পিচে খেলতে অভ্যস্ত। তাহলে এই সেন্টেন্সটাকে ইংলিশে কি লিখবে, অস্ট্রেলিয়ান প্লেয়ার্স আর ইউজ টু প্লেইং ইন বাউন্সি পিচেস। অস্ট্রেলিয়ান প্লেয়ার্স এটা সাবজেক্ট হলো, তারপরে ভার্বের মধ্যে আর আসবে, অস্ট্রেলিয়ান প্লেয়ার্স আর ইউজ টু প্লেইং, তারপরে ভার্বের সাথে আইএনজি, অস্ট্রেলিয়ান প্লেয়ার্স আর ইউজ টু প্লেইং ইন বাউন্সি পিচেস। সাবজেক্টের পর এম ইজ আর, তারপর ইউজ টু, তারপর ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দেবে। এবং ইউজ টুর পরিবর্তে আমরা অ্যাকাস্টমড এই ওয়ার্ডটাও ইউজ করতে পারি, এবং অ্যাকাস্টমডের পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন টু ইউজ করতে হবে। যেমন অস্ট্রেলিয়ান প্লেয়ার্স আর অ্যাকাস্টমড টু প্লেইং ইন বাউন্সি পিচেস। সো দিস আর দ্য টু ইউজেস অফ ইউজ টু। ইউজ টু আমরা একটা অতীতের অভ্যাস বা হ্যাবিট অফ পাস্ট বোঝাতে ইউজ করি, আর দ্বিতীয়টা অভ্যস্ত হওয়া বোঝাতে ইউজ করি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ইউজ টু এর ব্যবহারও তোমরা শিখেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য নোটিফিকেশন icon to get regular updates of my upcoming videos. Thank you for watching.